আমরা তো ইতিমধ্যে মামলা হয়েছে, আগামী যে তথ্য বেরোবে, কম করে ৬,০০০ নাম থাকা উচিত। আবারও মামলা হয়েছে? হ্যাঁ, হবেই। তা আমি যেটা বুঝি সেটা প্রথম থেকেই বলছি, উনি হচ্ছেন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একজন রাজনৈতিক ধান্দাবাজ। স্থায়ী নিয়োগ করার মতো পরিস্থিতি ওদের নেই, ওরা আকণ্ঠ দেনায় ডুবে আছে। দেখছেন না, হাইকোর্ট থেকে অর্ডার দিচ্ছেন যে কোর্টের কাজ চালাবার জন্য টাকা না দিলে পরে রিজার্ভ ব্যাংকের উপর একটা আদেশ জারি করবেন। কোন পর্যায়ে গেলে পরে এটা হতে পারে? আমি চাই না যে রাজ্য প্রশাসনের মাথায় যিনি থাকবেন তিনি দুর্নীতিগ্রস্ত হবেন, তিনি অসাংস্কৃতিক আচরণ করবেন, তিনি বাংলা বাঁচাও বলে হিন্দিতে বক্তৃতা করবেন। এমন অসভ্য, অশ্লীল, ভারসাম্যহীন প্রশাসন আমি চাই না। সেগুলোকে বুঝতে পারছি যে বামপন্থীদের উত্থান হতে বাধ্য, কেউ ঠেকাতে পারবে না, বৈজ্ঞানিক নিয়মে হতে বাধ্য। এখন এই জায়গায় দাঁড়িয়ে আবার নিজের কর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য এইসব কথা বলা হচ্ছে। রায় ছিল আগস্ট মাস থেকে 100 দিনের কাজ চালু করতে হবে, সে কাজ চালু করেনি। অথচ সুপ্রিম কোর্ট যখন ডিসমিস করে দিল, লাস্ট থেকে নাচতে শুরু করলো যে আমরা জিতেছি। আরে কাজটা কোথায়? সেই কাজটা আদায় করার জন্য আমাদের আবার আদালতে এসে ঘাড় ধরে করাতে হবে। স্যার, একেবারেই এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ শিক্ষাকর্মীদের যে তালিকা বেরিয়েছে, টেন্টেড তালিকা, 3512 জনের নাম আছে সেখানে। একাধিক মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, তৃণমূল ঘনিষ্ঠর নামও সেখানে রয়েছে। এটা নতুন কথা কি? এটা কি নতুন বিষয়? দুর্নীতি তো তৃণমূল লোকেদের সেবা করবার জন্যই হয়, সুতরাং এটা তো আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি বরং আশ্চর্য হতাম যদি দেখতাম যে তৃণমূলের কারো নাম নেই। সেই জন্য আপনারা ভাবছেন তৃণমূল খুব সৎ, স্বচ্ছ, মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে ঘুরে বেড়ান, অতএব তিনি সাদা। এটা কিছু মানুষ তাদের বোধ বুদ্ধি থেকে ভাবেন। তা আমি যেটা বুঝি সেটা প্রথম থেকেই বলছি, উনি হচ্ছেন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একজন রাজনৈতিক ধান্দাবাজ। কিন্তু এরপরেও তো মুখ্যমন্ত্রী বারংবার বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি, তার কাছে এবিসিডি প্ল্যান ছিল। দেখুন, আমি বলছি, আপনারা তো অনেকে লেখাপড়াও করছেন, আপনারা একটা গবেষণা করুন যে 2011 পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কটি সত্য কথা বলিয়াছেন এবং কোন কোন বিষয়ে। এটা একটা ভালো গবেষণা হবে। এই গবেষণা করে আপনারা হয়তো পিএইচডি পেয়ে যেতে পারেন। স্যার, এই যে 3512 জনের নাম, সেই তালিকায় আমরা এসএসসি শিক্ষকদের যে তালিকা বেরিয়েছিল সেখানে দিল 1806 জন। সেটা সুপ্রিম কোর্ট বলেছিল যে সেটা স্বচ্ছ তালিকা নয়, আবারও সংরক্ষিত তালিকা বের করতে হবে। এই তালিকাটা কি স্বচ্ছ? আদৌ স্বচ্ছ নয়। আমরা তো ইতিমধ্যে মামলা হয়েছে, আগামী যে তথ্য বেরোবে, কম করে ৬,০০০ নাম থাকা উচিত। আবারও মামলা হয়েছে? হ্যাঁ, হবেই। জেনে রাখবেন যে তৃণমূল সরকার, পার্টিকুলারলি মমতা সরকার, তৃণমূল বলে কিছু নেই, মমতা সরকার স্থায়ী নিয়োগ করবে না। স্থায়ী নিয়োগ করার মতো পরিস্থিতি ওদের নেই, ওরা আকণ্ঠ দেনায় ডুবে আছে। দেখছেন না, হাইকোর্ট থেকে অর্ডার দিচ্ছেন যে কোর্টের কাজ চালাবার জন্য টাকা না দিলে পরে রিজার্ভ ব্যাংকের উপর একটা আদেশ জারি করবেন। কোন পর্যায়ে গেলে পরে এটা হতে পারে? সেই জন্য ওরা কোনো স্থায়ী নিয়োগ করবে না। আর ওরা সব কিছু এইরকম কন্ট্রাকচুয়াল, সিভিক ভলেন্টিয়ার জাতীয় কাজ করে ঘুরে বেড়াতে তৃণমূলী গুন্ডাদের নিয়ন্ত্রণে রাখা যায়। সেই জন্যই প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া ওরা এইরকম দুর্নীতিমূলক কাজ করে রাখে, যাতে আদালতে গেলে এগুলো আটকে যায়। কিন্তু সামনেই তো এসএসসির ফল প্রকাশ, বিভিন্ন ক্ষেত্রে ফল প্রকাশের পর সেই ফলটা পচা ফল বেরোবে, পোকা ফল বেরোবে। তালিকা তো বেরোয়নি এখন, সেই সংরক্ষিত তালিকা। কি ফল বলছি তো, এই ফলটা কি হবে সেটা তো ফলটা পেলে বোঝা যাবে। লোকে ছুঁড়ে ফেলে দেবে পচে গেছে বলে, পোকা ধরেছে বলে ফেলে দেবে, সুস্থ সবল টসটসে ফল বেরোবে না। কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সেই সংরক্ষিত তালিকা কবে বেরোবে? আমি বললাম তো, সবটাই তো বিষয়, আর বিবেচ্য বিষয়। দুর্নীতি করতে করতে এমন জায়গায় চলে গেছে যে দুর্নীতি ছাড়া কোনো পদক্ষেপ নিতে পারে না। বামপন্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি চায় না রাজ্যের ভবিষ্যৎ? বারংবার মামলা হচ্ছে। আমি চাই রাজ্যের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, স্বচ্ছ হোক। পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি ছিল, যে একটি সৎ প্রশাসন চলতো, সেটা ফিরে আসুক। আমি চাই না
যে রাজ্য প্রশাসনের মাথায় যিনি থাকবেন তিনি দুর্নীতিগ্রস্ত হবেন, তিনি অসাংস্কৃতিক আচরণ করবেন, তিনি বাংলা বাঁচাও বলে হিন্দিতে বক্তৃতা করবেন। এমন অসভ্য, অশ্লীল, ভারসাম্যহীন প্রশাসন আমি চাই না। সেই জন্য ওটাকে আমায় ঠেকাতেই হবে। স্যার, এই যে প্রশাসনের কথা আপনি বললেন, আজকে একেবারে এসআইআর কে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি একেবারে রাজপথে মেগা মিছিল করছেন। রাজপথে হাঁটতে তো খুব আরাম, কেউ বাধা দেবে না, কিছু হবে না, সুন্দর হাওয়া পাবে। এই গরমের সময় কলকাতার রাজপথে হাঁটলে পরে ফাঁকা যদি থাকে, বাস ট্রাম গাড়ি চলবে না, চৌহদ্দির মধ্যে এমন নিরাপত্তার বেষ্টনী কেউ আসবে না, সেখানে হাঁটতে তো খুব ভালো লাগে। এরকম একটা সুযোগ পেলে আপনি হাঁটবেন, দেখবেন খুব আরাম লাগছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অপর প্রান্তে তো পানিহাটিতে একেবারে শুভেন্দু অধিকারী এসআইআর এর পক্ষে মিছিল করছেন। আরে বুঝতে হবে তো, এটা হচ্ছে তৃণমূল বিজেপির বোঝাপড়ার একটা খেলা। আজকে এসআইআর এত উত্তেজনা কেন হচ্ছে? যে অনুপ্রবেশের তত্ত্ব, তাই তো? অনুপ্রবেশের তত্ত্ব না হয়তো এসআইআর নিয়ে এত উত্তেজনা কিছু ছিল না। 2002 সালে একটা এসআইআর হয়েছিল, যদিও এসআইআর এর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, বোধ বুদ্ধিতে আমি মনে করি না। কেন? ভোটার লিস্ট প্রতি বছর প্রতি সময় মতো তাকে সমসাময়িক করতে হয়, সময় অনুযায়ী তাকে তৈরি করতে হয়। 18 বছর যার বয়স হচ্ছে তার নাম ঢোকে, যিনি মারা গিয়েছেন তার নাম বাদ যায়। এটা এমন একটা আহামরি ব্যাপার না। এসআইআর এর তত্ত্বটা এত গুরুত্ব পাচ্ছে কেন? অনুপ্রবেশের তত্ত্ব নিয়ে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে এত অনুপ্রবেশ হয়েছে যে ভারতবর্ষের সমস্ত সম্পদ নাকি বিদেশিরা খেয়ে নিচ্ছে। এই তত্ত্বটা জন্ম দিল কে? এই অনুপ্রবেশের গপ্পটা খাড়া করলেন কে? তিনি তখন বিজেপির সহযোগী, এখনো তিনি বিজেপির সহযোগী, তখন একবারে খুললাম কি হিন্দিতে বলে, এখন একটু মুখে আড়াল করে অনুপ্রবেশের তত্ত্ব তুলে পার্লামেন্টের বুকে অসভ্যতা করেছিলেন। তখন তিনি বিজেপির সহযোগী। 2011 তিনি ক্ষমতায় এলেন। 2011 থেকে 2025 বাদ দিন 24, উনি কিন্তু একটা অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে খুঁজে পেলেন না। কিন্তু অস্ত্রটা বিজেপি, পরমাণু বোমা তৈরি হয়ে থাকলো বিজেপির পকেটে। এখন বিজেপি সেটা ব্যবহার করছেন কখন? যখন বিজেপি প্রধানমন্ত্রীর পকেটের লোককে নির্বাচন কমিশনার নিয়োগ করতে পেরেছেন, এবং যখন দেখলেন যে বিহারে বড় বিপদ বিজেপির বিপদ হলে তো দিদিমণিরও দুঃখ, সেই জন্য বিহারের বুকে হঠাৎ এসআইআর চালু করলেন। ও কি বললেন? যে অনেক অনুপ্রবেশকারী আছে। শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এসআইআর বিহারের পর একটা অনুপ্রবেশকারী খুঁজে পায়। কিন্তু অ্যাটম বোম আছে বলতে হবে, আমার কাছে পরমাণু বোমা আছে, আমি অস্ত্র দিয়ে দিয়েছি আমার মোদিজির কাছে। তারপরে মোদিজি চেল্লাচ্ছেন যে ভারতবর্ষের সব সম্পদ বিদেশিরা খেয়ে যাচ্ছে, এবং তিনি এসআইআর চালু করালেন তার নিজের পকেটের লোক দিয়ে পশ্চিমবঙ্গে, করে দিদি এবং ভাইয়ের মধ্যে একটা দৈরথ, মানুষ যাতে আতঙ্কে থাকে। আমি সাধারণ মানুষকে বলছি, একদম আতঙ্কিত হবেন না। এসআইআর ফেসআইআর করে আপনাদের কোনো অধিকার কাটতে পারবে না। আপনাদের অধিকার যদি কেউ নষ্ট করার চেষ্টা করে, আসবেন, বামপন্থী আইনজীবীরা আছে। দিদিমণির কোনো শান্তির কারণ নেই। এসআইআরে ওদের দুজনের মধ্যে লোপালুপি খেলা চলছে। এই খেলায় অধিকাংশ মানুষ বুঝে গেছেন। এখন মতুয়ারা বুঝে গেছেন, তাদের নিয়ে খেলছেন, দিদি মতুয়া দাদা মতুয়া। তাদের আজকে একটা দাদা মতুয়া দিদি মতুয়া তাদের বিদেশি বলে ছাপা মার দিয়েছেন যে তুমি সিএ এর দরখাস্ত করো। তার মানেটা কি? এরা প্রকৃতপক্ষে মানুষকে বিপদে ফেলতে চায়। আজকে মানুষ বুঝতে পারছে বলেই দুজনে মিলে রাস্তায় মিছিল করছে, আর কিছু। কিন্তু এই মতুয়ারাই তো আগে বামপন্থীদের, বামেদের ভোট দিত, হঠাৎ ওই যে তখন বোঝানো হয়েছিল, তখন তো ওরাই বলেছিলেন যে এই মতুয়ারা ভোট দিচ্ছে বামেদের, এই মতুয়ারা অনুপ্রবেশকারী। দিদি বলেছিলেন আপনাকে মূলে যেতে হবে। আমরা সবসময় যখন কিছু ঘটনা ঘটে না, মূলে যেতে হয়। এই মূলে হচ্ছে কে? আরএসএস এর দুর্গা মমতা। সবকিছুর জন্য তিনি দায়ী। এই এসআইআর পুরো বিষয়টা যেভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে, যারা আতঙ্ক ছড়াচ্ছে দুটো দল, বিজেপি এবং তৃণমূল। এছাড়া দেখি মানুষ আতঙ্কিত নন, ওরা আতঙ্ক তৈরি করছেন। ওরা দুপক্ষই বলছেন যে হ্যাঁ এসআইআর, আমি তোমার পক্ষে আছি, আমি তোমার পক্ষে আছি, আমাকে ভোট দাও, তাহলে তোমার নাম ক্ষতি হবে না, তুমি নাগরিকত্ব যাবে না। ও বলছে আমাকে ভোট দাও, নাগরিকত্ব যাবে না। তুমি কে সব? এই সমস্ত রাজনৈতিক দল। বামপন্থীদেরও বলা হচ্ছে যাতে বিজেপিকে ভোট দেয়। তার কারণটা কি?
বুঝতে হবে এটা, যে আজকে বুঝতে পারছি যে বামপন্থীদের উত্থান হতে বাধ্য, কেউ ঠেকাতে পারবে না, বৈজ্ঞানিক নিয়মে হতে বাধ্য। এখন এই জায়গায় দাঁড়িয়ে আবার নিজের কর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য এইসব কথা বলা হচ্ছে। কিন্তু যারা একেবারে খেটে খাওয়া মানুষ, প্রত্যেকদিন রোজগার করেন, তাদের তো তারা কাজ পাচ্ছে না, সার্টিফিকেট খুঁজছেন এখন। তাই তো বলছি, তাদের রোজগারটা কোথায় যাবে? দরকার নেই তো। ওই তাদের বলবো আমি তোমায় ভিক্ষে দিচ্ছি, আমি 80 কোটি লোককে বিনা পয়সায় খাওয়াচ্ছি, আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্রী প্রকল্প করে দিয়েছি। এইটাই তো পরিকল্পনা। 100 দিনের কাজ করবো না। হাইকোর্টের রায় ছিল আগস্ট মাস থেকে 100 দিনের কাজ চালু করতে হবে, সে কাজ চালু করেনি। অথচ সুপ্রিম কোর্ট যখন ডিসমিস করেছিল, ল্যাস তুলে নাচতে শুরু করলো যে আমরা জিতেছি। আরে কাজটা কোথায়? সেই কাজটা আদায় করার জন্য আমাদের আবার আদালতে এসে ঘাড় ধরে করাতে হবে। স্যার একেবারেই শেষ প্রশ্ন, আজকে যে অভিষেক ব্যানার্জি রাস্তায় রাজপথে হাঁটছেন মুখ্যমন্ত্রীর সাথে, তিনি এসআইআর নিয়ে একের পর এক বক্তৃতা দিচ্ছেন, প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি। বক্তৃতা দেবেন, না দিতে হবে তা কি করে হবে? বক্তৃতা দিতে হবে। সেই অভিষেক ব্যানার্জির নামই তো চার্জশিটে। উনি তো কত বক্তৃতা দিয়েছেন 100 দিনের কাজ নিয়ে, কি হলো? কিন্তু সেই অভিষেক ব্যানার্জির নামই তো চার্জশিটে, গ্রেফতার করা হচ্ছে না কেন? আমি বলেছিলাম পিসি আর মামার একটা ব্যাপার আছে, পিসি আর মামা যতদিন আছে ততদিন হবে না। কিন্তু এসআইআর হবে। এসআইআর স্বাভাবিক প্রক্রিয়া। আমি আবারও তো বলছি, ভোটার লিস্টে নতুন নাম উঠবে, মৃত মানুষের নাম বাদ যাবে। এটা নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। কোনো ডকুমেন্টের উপর নির্ভর করতে হবে না। আপনার আধার কার্ড আছে বা যাই থাকুক, রেশন কার্ড আছে, সেটার ভিত্তিতেই করতে হবে। নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই তার বাইরে যাওয়ার। কিন্তু বিএলওদের সাথে তো ব্লক লেভেল সভাপতিরা ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়া ক্ষতি কি? তৃণমূলের ব্লক লেভেল সভাপতি তো ঠিকই হয়েছে। বিএলওরও তো সরকারি কিছু কিছু কর্মচারী আছেন, তাদের উপর গুন্ডামি করতে ভয় দেখাতে হবে। তো ব্লক লেভেল সভাপতিরা ঘুরলে কি হবে? তারা তো কি করবে? তারা গুন্ডামি করে কিছু নতুন নাম যুক্ত করবে, এছাড়া কিছু না, লাভ নেই। এসআইআর তো স্বচ্ছ হচ্ছে না কোনোভাবে। স্বচ্ছ হবে, মানুষ যার ভোট অধিকার রক্ষার জন্য লড়াই করবেন, বামপন্থী কর্মীদের সঙ্গে থাকবেন, তৃণমূল বিজেপি এইসব বর্জন করবেন, দেখবেন সব শান্ত হচ্ছে।